নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি। আপনারা দেখছেন ডিসি প্রেজেন্টস। ফ্রেন্ডস, বেশ কয়েকদিন পর আবার ফিরে এলাম আমার ফেলুদার টপ 7 টেলিফিল্মস নিয়ে। মাঝে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমার ভিডিওতে একটু গ্যাপ পড়েছিল। যাক, সো যেরকম বললাম, আজকে আমি ফেলুদার যে সন্দীপ রায় পরিচালনায় ফেলুদার বড় পর্দার যে কটা কাজ, মানে বোম্বেটা থেকে ফেলুদার বড় পর্দার জয়যাত্রা শুরু সন্দীপ রায়ের হাত ধরে। ফেলুদার বড় পর্দার জয়যাত্রা যাকে বলে নতুন করে শুরু হয়। বিফোর বোম্বেতে সন্দীপ রায় কিন্তু 10টা একদম গুনে গুনে 10টা টেলিফিল্মস করেছিলেন ফেলুদার। এবং সত্যি কথা বলতে কি, সেই যে ছবিগুলো ইটসেলফ মানে টেলিফিল্ম হলেও তৎকালীন ওই সময়ে যে কটা যতগুলো টেলিফিল্ম হতো তার তুলনায় টেকনিক্যালিটির দিক দিয়ে আমি যে কটা দেখেছি তার তুলনায় দেখতে গেলে ভীষণই উচ্চমানের কাজ ছিল, ভীষণই উচ্চমানের কাজ। এবং কিছু কিছু টেলিফিল্মকে তো বড় পর্দার সমকক্ষ বললেও এতটুকু ভুল বলা হয় না। এটা যারা দেখেছেন তারা, অনেকে যারা সন্দীপ রায়ের হেটার্স, তারাও কিন্তু এই ব্যাপারটাকে এক বাক্যে স্বীকার করেন যে টেলিফিল্মগুলো কিন্তু সত্যি দেখবার মতো ছিল। সো দ্যাট ইজ ওয়াই যখন বড় পর্দার কাজকে নিয়ে একটা টপ 6 লিস্ট বানালাম, তো মানে টপ 7, তো টেলিফিল্মসগুলোকে নিয়েও বানাই। বাট এখানে আমি র্যাঙ্ক ওয়াইজ ভাগ করবো না, যেহেতু 10টা আছে আমি তার মধ্যে টপ 7টার নাম করবো। আমি একটু ফার্স্টে বলার আগে যারা অনেকেই যারা টেলিফিল্মগুলোর অস্তিত্বই জানেন না, তাদের জন্য ফার্স্ট থেকে একবার আমি টেলিফিল্মগুলোর নাম বলি। প্রসঙ্গত উল্লেখ্য বলার আগে বলি, টেলিফিল্ম প্রত্যেক কটাতেই ফেলুদার চরিত্রে আমরা দেখতে পেয়েছি সব্যসাচী চক্রবর্তীকে। ইনফ্যাক্ট ওখান থেকেই বেণুবাবুর ফেলুদার যাত্রা শুরু। এবং প্রত্যেকটা টেলিফিল্মে তোপসে হিসেবে আমরা পেয়েছি শাশ্বত চট্টোপাধ্যায়কে। উনি কিন্তু তোপসে হিসেবে টেলিফিল্মের বাইরে আর কখনো মুখ দেখাননি, মানে তোপসে হিসেবে। কারণ বড় পর্দায় যখন বোম্বেটে হলো তখন আমরা পরমব্রত চট্টোপাধ্যায়কে পাই। আর টেলিফিল্মগুলোতে আমরা টোটাল 3 জন জটায়ুকে পেয়েছি। প্রথমে রবি ঘোষ, তারপর অনুপ কুমার, অ্যান্ড দেন বিভু ভট্টাচার্য। 3 জনকে পাওয়ার একটা কারণ যে ছবিটা করতে করতেই না সময় প্রথমে রবি ঘোষ মারা যান, তারপর অনুপ কুমারও মারা যান। দ্যাট ইজ ওয়াই এভাবেই চলতে থাকে। সো প্রথমে নামগুলো বলি। প্রথম বেরোয় বাক্স রহস্য, তারপর গোসাই পুষ্করম, শিয়াল দেবতা রহস্য, বোসপুকুরে খুন খারাপি, যতকাণ্ড কাঠমান্ডুতে, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, ঘুরঘুটিয়ার ঘটনা, গোলাপী মুক্তা রহস্য, অম্বর সেন অন্তর্ধান রহস্য, ডক্টর মুন্সির ডায়েরি। টোটাল 10টা। আমি কিছু মিস করিনি। এর মধ্যে থেকে এবার আমি টপ 7টাকে নিয়ে আমার এই লিস্ট। তো আসুন 7 নম্বর থেকে স্টার্ট করি। 7 নম্বরে আমি রাখবো গোলাপী মুক্তা রহস্যকে। গল্পটা যারা পড়েছেন তারা জানেন যে এই গল্পটা মানে থার্ড অ্যান্ড লাস্ট ফেলুদার গল্প, যাতে আমরা মগনলাল মেঘরাজকে ভিলেন হিসেবে পাই। মানে সত্যজিৎ রায় তো বলেইছিলেন যে ফেলুদার সব থেকে নিজের প্রিয় ভিলেন হচ্ছেন মগনলাল মেঘরাজ। ইনফ্যাক্ট মগনলাল হিট হওয়ার পিছনে আরেকটা অন্যতম কারণ কিন্তু ছিল জয়বাবা ফেলুদাতে উৎপল দত্তের অভিনয়। না মানে ক্যারেক্টারটা ইটসেলফ অসাধারণ ছিল। সেটা একটা চেহারা দেওয়াটাও খুব একটা চারটিখানি কথা ছিল না যেখানে। আর সত্যি বড় কথা, সেখানে পরিচালকের স্থানে ছিলেন সত্যজিৎ রায়। গোলাপী মুক্তা রহস্য গল্পটার মানে স্টোরি লাইনটা বিশেষ যে খুব আহামরি তা কিন্তু নয়, কারণ ওটা শেষ দিককার গল্প। এবং আর যারা ফেলুদা পড়েছেন তারা জানেন যে শেষ দিকে ফেলুদার গল্পে কিছুটা একটা, এটার একটা কারণ যে সত্যজিৎ রায়কে এক প্রকার বাধ্য হয়ে তখন মানে এক প্রকার জোর করেই লিখে যেতে হচ্ছিল। কারণ হয়তো যেহেতু কিশোরদের জন্য, উনি একটা গল্পে বলেও ছিলেন যে আমি হয়তো প্রপার প্লট পাচ্ছি না, কিন্তু তাও আমাকে কিশোরদের কথা ভেবে লিখতে হচ্ছিল। এই পর্যায়ে লেখা গল্পটা। এর ফলে গোলাপী মুক্তা রহস্য গল্পটা যারা পড়েছেন, মেন গল্পটা বলছি, তারা দেখবেন গল্পের শেষে একটা টুইস্ট আনার চেষ্টা করা হয়েছিল, যেটা কিন্তু অতটা এফেক্টিভ হয়নি। সেটা মানে আমি একটু স্পয়লার দিচ্ছি, গল্পটা সবাই পড়েছেন। একটা জায়গায় আসলে যেখানে তোপসে আর জটায়ু মিলে ছলা পড়ে এই যে একটা পিঙ্ক পার্ল, সেটাকে তারা লুকিয়ে ফেলে এবং আরেকটা নকরের সঙ্গে পাল্টে ফেলে। এই টুইস্টটা গল্পে একদম লাস্টে ডিক্লেয়ার করা হয়েছিল, যেটা কোথাও গিয়ে আমার মনে হয়েছিল অ্যাজ আ পাঠক একটু মানে খুব আরোপিত বলে মনে হয়েছিল আমার গল্পটা পড়তে গিয়ে। আমি প্লিজ আমি কাউকে ছোট করছি না, বিকজ মানে বড়দের ভুল তো নিবার, তাও ভুল ধরছি না, বাট আমার মনে হয়েছিল। কারণ আমি নিজেও খুব মানে হার্ড করে ফেলে দেখেন এটা আমি এখানে বলছি, কারণ সেই যে জায়গাটা এখানে আরোপিত মনে হয়েছিল
টেলিফিল্মে সেই মানে দুর্বল স্টোরি লাইনটাকেও এমন সুন্দরভাবে উনি দাঁড় করিয়েছিলেন সন্দীপ রায়, যেটা সত্যি তারিফের যোগ্য। আবার বলছি, যারা হেটার তারা কিন্তু রেড়ে করে আসবেন না যে দেখো এই সন্দীপ রায়কে সত্যিটার থেকে বেশি বলছে। আমি কি মিনিং করে বলেছি সেটা যাদের বুঝতে পারেন তারা ঠিকই বুঝবেন যে গল্পটা সত্যিটা লিখেছেন এক প্রকার মানে অসুস্থতার মধ্যে এবং একটা খুব মানসিক চাপ নিয়ে। সন্দীপ রায়ের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। মানে সত্যিটা যে এটা ইয়াং বয়সে লিখতেন গল্পটাকে, কোনো রকম মানে বাধা না থাকতো দর্শকদের থেকে, বাধা বলছি কোনো রকম চাপ না থাকতো, তাহলে এই গল্পটি হয়তো অন্য একটা চেহারা পেতে পারতো, আলাদা লেভেলের একটা চেহারা পেতে পারতো। পয়েন্ট মানে মুখ তো চেঞ্জ হয়ে যাওয়ার জায়গাটায় লাস্টে ছবিতে একটা এমন টুইস্ট আনা হয়েছে যেটা কিন্তু সত্যি আমার খুব অবাক লেগেছিল দেখে, মানে খুব ভালো। আর গল্পের শেষে এখানে আমরা তাজমহল মানে গল্পের ক্লাইম্যাক্সটা ঘটেছে দিল্লিতে, বাট কোথাও গিয়ে ফেলুদার শ্বশুরে কিন্তু একবারও আগ্রা যাননি। মানে ফেলুদাকে আগ্রা সত্যিটা নিয়ে গেছিলেন একটা অসমাপ্ত গল্পে। গল্পটার নাম আদিত্য বর্ধনের আবিষ্কার, যেটা অসমাপ্ত গল্প, কাজে ওটাকে আর শেষ না করে সন্দীপ রায় এই গল্পের ক্লাইম্যাক্সটাকে মানে এক প্রকার নিয়ে যান আগ্রাতে, এবং লাস্টে আমরা সেখানে তাজমহলও দেখা যায়। সো দ্যাটস ওয়াই এটা আমি 7 নম্বরে রাখছি। এবার আসি 6 নম্বরে। 6 নম্বরে থাকবে জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা। প্রসঙ্গত উল্লেখ বলি, টেলিফিল্মের যেটা বললাম ফেলুদা তোপসে কমন, সব্যসাচী চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়, এই দুটো গল্পের আগেরটাতে গোলাপী মুক্তা রহস্য আর এই জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রাতে কিন্তু আমরা জটায়ু চরিত্রে দেখতে পেয়েছি বিভু ভট্টাচার্যকে। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা গল্পটাই বিভু ভট্টাচার্যের অ্যাজ জটায়ু প্রথম পদার্পণ করা, মানে জটায়ুর জুতোয় পা করানো যাকে বলে। জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা এটা বললাম। এই গল্পটা আমার একদিক দিয়ে বেশ ভালো লাগে। গল্পটা বেসিক্যালি সকলেই জানা, একজনের জাহাঙ্গীরের 12টা স্বর্ণমুদ্রা, যেটা কিনা 12টা জোডিয়াক সাইন খোদাই করা, সেই স্বর্ণমুদ্রা থেকে একটা চুরি হয়ে যায়। সেটারই ইনভেস্টিগেট করতে ফেলুদা তোপসে ছদ্মবেশে বলছি ছদ্ম নামে সেখানে যান। তারপর নানা ক্যারেক্টার সেখানে আসে, তার মধ্যে কে চোর কি হয় একটা দোনামোনা কাজ করে। এই গল্পেরও মিস্ট্রিটা আমার বেশ পছন্দ, বিশেষ করে শেষে একটা জায়গায় মানে চুরির পদ্ধতিটা বেশ ভালো লেগেছিল আমার। এখানেও লাস্টে একটা বেশ ভালো রকম একটা ছোটখাটো টুইস্ট রয়েছে। আমি এটাকে 6 নম্বরে রাখছি। এবার আসি 5 নম্বরে। 5 নম্বরে থাকবে ডক্টর মুন্সির ডায়েরি। ইয়েস, ডক্টর মুন্সির ডায়েরি গল্পটা হচ্ছে টেলিফিল্ম হিসেবে শেষ, মানে ফেলুদার শেষ টেলিফিল্ম এখনো পর্যন্ত ডক্টর মুন্সির ডায়েরি। এই টেলিসিরিজটা প্রডিউস করেছিলেন মানে আগের যে কটা টেলিফিল্ম, ডক্টর মুন্সির ডায়েরির আগে যে কটা টেলিফিল্ম হয়েছে ফেলুদার সবকটাই কিন্তু দূরদর্শনে, বাংলা দূরদর্শনে দেখানো হয়েছে, যেমন DD7। এই টেলিফিল্মটা হয় ইটিভি বাংলার জন্য, কারণ তখন ইটিভি বাংলার বেশ কিছু মানে মোস্ট টেলিফিল্মস বা ওরকম কাজ প্রডিউস করছিলেন রামোজি রাও, মানে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি, ওই রামোজি রাও প্রডিউস করতেন। ইনফ্যাক্ট এখানে একটা জিনিস আমি একটু বলি, ইন্টারাপ্ট করি, রামোজি রাও কিন্তু এর পরে ফেলুদা যে বড় পর্দায় প্রথম কাজ বোম্বাইয়ের বোম্বেটে, সেটার প্রডিউসার ছিলেন উচাকিয়ান মুভিজ এবং রামোজি রাও। মানে ইনফ্যাক্ট এরকম শুনেছিলাম যে যখন সন্দীপের এই ছবিটার সঙ্গে কথা বলার পর রামোজি রাও ছিলেন যে বড় পর্দায় ইনভেস্ট করতে বাংলার জন্য, তখন একজন তাকে বলা হয় যে ফেলুদা ইজ আ গুড চয়েস, কারণ তার আগে অবধি বড় পর্দায় ফেলুদার জন্য প্রডিউসার পাওয়া যাচ্ছিল না। মানে ইনফ্যাক্ট ডক্টর মুন্সি ডায়েরি হিট করবার পরেও, ডক্টর মুন্সি ডায়েরি খুব হিট ছিল, হিট করবার পরেও কিন্তু যে খুব প্রডিউসার ইজিলি এসে গেছে তা কিন্তু নয়। বাট আফটার দ্য হিউজ সাকসেস অফ বোম্বাই বোম্বেটে মানে ফেলুদার জন্য প্রডিউসারের জন্য পিছন ফিরে তাকাতে হয়নি, অন্তত এখনো পর্যন্ত, ভবিষ্যতেও হবে বলে মনে হয় না। ডক্টর মুন্সির ডায়েরি গল্পটাতে আমরা যেটা পাই, শাশ্বত চট্টোপাধ্যায়কে ব্যস্ত শেষবার দেখতে পাই। টেলিফিল্মের মধ্যে যে কটা থেকে মগজাস্ত্রের ভীষণ কাজ আছে, তার মধ্যে এইটা আমার অন্যতম শ্রেষ্ঠ লাগে। এই গল্পটা যারা জানেন তারা জানেন যে পুরোটাই কলকাতার মধ্যে বেস্ট, পুরোটাই কলকাতার মধ্যে, কলকাতার বাইরে যাইনি। বেসিক গল্পটা হচ্ছে যে জানেন যে ডক্টর মুন্সি যিনি মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট এবং একাধারে এককালে শিকারী ছিলেন, তার একটা ডায়েরি, তার আত্মজীবনী ডায়েরি, যাতে এককালে 3 অপরাধী যারা অপরাধ করে আইনের মারপ্যাচ থেকে বেরিয়ে যান এবং পরে ডক্টর মুন্সির কাছে মানসিক চিকিৎসা করান,
মানে যাদেরকে এ জি আর আর বলে সম্বোধন করা হতো ছবিতে মানে গল্পে, এরকম একটা আইডেন্টিটি শুরু হয় এবং ডক্টর মুন্সি খুন হন, এই নিয়ে গল্পটা। মানে হু ইজ দ্য, মানে ডক্টর মুন্সি ডায়েরি আর এবং কে ডায়েরি, মানে আমি বলতে জানেন সকলেই। এখানে মানে খুব বিভু ভট্টাচার্যের অ্যাক্টিংটাও খুব ভালো হয়েছে, বিশেষ করে লাস্টে। এদিক দিয়ে এই গল্পটা আমার বেশ ভালো লাগে। সো এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে থাকবে ঘুরঘুটিয়ার ঘটনা। ঘুরঘুটিয়ার ঘটনাটা হচ্ছে, যারা পড়েছেন তারা জানেন, জটায়ুবিহীন গল্প। মানে ঘুরঘুটিয়ার ঘটনাটা জটায়ুবিহীন গল্প এবং পরিসরটা খুবই, গল্পের লেন্থটাও খুবই কম দেখতে বাকিগুলোর তুলনায়, অন্যগুলোর তুলনায়। বাট এটাকে আমি 4 নম্বরে রাখছি তার কারণ এই গল্পের ন্যারেটিভ স্টাইলটা, ন্যারেটিভ আর ইটসেলফ দ্য স্টোরি, এই জন্য, আর অ্যাক্টিং, দ্যাটস এই গল্পটা, এই ছবিটাকে কিন্তু অনেক কিছু এগিয়ে নিয়ে গেছে। ঘুরঘুটিয়ার ঘটনা গল্পটা যারা পড়েছেন তারা জানেন। ইনফ্যাক্ট এই গল্পটা নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ও তার টেলিসিরিজে কাজ করেছে। বাট আমি কোনো ইনসাল্ট করছি না, বাট সেটা ছিল খাজাস্য খাজা। এই গল্পটার মেন এসেন্সটাকে কী করে বধ করা যায় দায়িত্ব নিয়ে, সেটা ওই টেলিসিরিজে দেখানো হয়েছে। মানে আমি বলবো ঘুরঘুটিয়ার ঘটনাকে কেউ পর্দায় দেখতে গেলে সন্দীপ রায়ের করা, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই সিরিজটা দেখা উচিত। বেসিক গল্পটা হচ্ছে কালী কিঙ্কর মজুমদারের ছেলে বিশ্বনাথ মজুমদার এবং মানে একই ব্যক্তির পালা করে করে 3 জন সাজা, 3 জনের জায়গা নেয়া, সেজে ফেলটাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করা। তার সঙ্গে আসে হেয়ালি, টিয়া পাখির মুখে হেয়ালি, মানে সেই বিখ্যাত হেয়ালি যাকে বলে ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। এই ধারাটা মানে ইনফ্যাক্ট আমার খুব মনে হচ্ছে যখন প্রথম গল্পটা যখন আমি পড়ি, এটা বেশ আমার কাছে মনে হচ্ছে কি ব্যাপারটা হতে পারে, 3 নাকি 303 একটু জিরো, মানে ব্যাপারটা আসলে ব্যাপারটাকে এখানে আছে। আর এই গল্পটা বোধহয় ফেলুদার, মানে এই গল্পটাকে ফেলুদার টেলিসিরিজগুলো, সিনেমাগুলো এমনি বেশিরভাগ ক্ষেত্রে থ্রিলার ফরম্যাট ফলো করে, মানে হু ডান ইট ফরম্যাট ফলো না করে হাউ ডান ইট ফরম্যাট ফলো করে। মানে অপরাধীকে আমরা আগে থেকেই জানতে পারি, কিন্তু টেলিফিল্মগুলোতে কিন্তু এই ফরম্যাটটা উনি ফলো করেননি। টেলিফিল্মের ক্ষেত্রে উনি কিন্তু মানে 90% ক্ষেত্রে, 90% বলছি কেন, আমি বেশিরভাগ ছবি প্রায় কয়েকটা ছাড়া সবেতেই উনি থ্রিলার ফরম্যাট ফলো করেছিলেন। মানে অপরাধী কে কি করছে আমরা এটা প্রথম থেকেই জানতে পারছি, বাট ফেলুদা কি করে রহস্য অবধি পৌঁছচ্ছে, সলভ অবধি, সেটাই এখানে গল্পের প্রধান বিষয়। ঘুরঘুটিয়ার ঘটনা হচ্ছে ইজ ওয়ান অফ আ কাইন্ড, মানে সেই ধরনেরই। কারণ গল্পটা যেরকম, এই গল্পটাকে যদি ছবিতে আমরা থ্রিলার ফরম্যাটে মানে মিস্ট্রি ফরম্যাটে রাখতাম, গল্পটা উপভোগ্য হতো না। মানে একটা কয়েকটা মিনিট দেখার পর তো কি বলবো, ইন্টারেস্টটা ল্যাক করতো। আমার মানে আমি কোনো বড় সড় ডিরেক্টর নই বটে, বাট আমার জ্ঞান বা আমার ইয়েটা এটাই বলে। এই ছবির আরেকটা অন্যতম অবশ্যই ছিল খরাজ মুখোপাধ্যায়ের অভিনয়। এখানে খরাজ মুখোপাধ্যায়ের ভিলেনের চরিত্র বিশ্বনাথ মল্লিকের চরিত্র আছে, এবং এখানে খরাজ মুখোপাধ্যায় কি, দ্যাট ইজ ওয়াই বিশ্বনাথ মল্লিক, তার বৃদ্ধ বাবা কালী কিঙ্কর মল্লিক এবং রাজেন বাবু, নায়েব রাজেন বাবু, এই 3 জনের চরিত্রই তাকে অভিনয় করতে হয়। মানে তিনি অভিনয় করেন রিয়েল সেজে। তার অ্যাক্টিং ছিল অসাধারণ, মানে কি বলবো, দ্যাট ইজ ওয়াই গল্পটা খুব সুন্দর ছিল। আমি এর থেকে বেশি গল্পটা নিয়ে কিছু বলছি না। এবার আসি 3 নম্বরে। 3 নম্বরে থাকবে গোসাই পুষ্করবরম। এই টেলিসিরিজটা হচ্ছে ফেলুদার 2 নম্বর টেলিসিরিজ, এবং এই মানে এর আগে যে কটা টেলিফিল্মের নাম বললাম ঘুরঘুটিয়ার ঘটনা ছাড়া, সবকটাতেই জটায়ু চরিত্রে আমরা পেয়েছি বিভু ভট্টাচার্যকে। এই সিরিজটাতে জটায়ু হিসেবে অবতীর্ণ হয়েছেন রবি ঘোষ। মানে রবি ঘোষ দুটোতেই জটায়ু চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। প্রথম দুটোতে বাক্স রহস্য অ্যান্ড গোসাই পুষ্করবরম। আফটার গোসাই পুষ্করবরম শুটিং অ্যান্ড রবি ঘোষ মারা যান। দ্যাট ইজ ওয়াই এই সিরিজের বাকি দুটো গল্পে অনুপ কুমারকে কাস্ট করা হয় জটায়ু। মানে ওটা ছিল এক প্রকার লাস্ট মোমেন্ট চয়েস, কারণ সেখানে একটা শিডিউলের ব্যাপার ছিল। তখন টেলিফিল্ম তো এপিসোড জমা দেওয়ার ব্যাপার ছিল, চটজলদি একজন জটায়ুকে দরকার ছিল। বাট অনুপ কুমার খুব ভালো একটা জায়গাতে কাম টু দ্য পয়েন্ট। গোসাই পুষ্করবরমকে আমি 3 নম্বরে রেখেছিলাম। গল্পটা একটা গল্প যেটা আমার গল্প হিসেবেও খুব পছন্দের। বিশেষ করে গ্রাম বাংলার পরিবেশ, শুটিংটাও এই ছবির শুটিংটাও হয়েছে বোলপুরের কাছে হেতমপুর, রায়পুর, এই জায়গাগুলোতে। বিশেষ করে গল্পটা যারা পড়েছেন তারা জানেন গল্পের চরিত্র আছে
শ্যামলাল মল্লিক বলে, যিনি কিনা সেই কি বলবো আদিকালের জিনিসপত্র ব্যবহার করতেন, সে আদিকালের মতো করে খড়ম পড়তেন, টানা পাখা ব্যবহার করতেন, কবিরেজি করতেন। একটা ব্যাপার, একটা ট্র্যাজেডির পর তিনি এরকম হয়ে যান, এরকম একটা ক্যারেক্টার। সেখান থেকে আবার একটা ভণ্ড জ্যোতিষী মৃগাঙ্ক ভট্টাচার্য, যিনি আত্মা নামান, আবার নানা রকম জীবনলাল মল্লিক, শ্যামলাল মল্লিকের ছেলে, যে খুন হয়ে যায় মাঝখানে, আবার সেই ঠগির গামছা। গল্পটা যারা পড়েছেন তারা জানেন, আমি গল্পটা নিয়ে কিছু বলবো না, কারণ গল্পের একটা খুব ভালো মিস্ট্রির জায়গা আছে গল্পে। বলে দেন, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের বলে দেন মজাটা থাকবে না। আমি গ্রাম বাংলা, মানে গ্রাম বাংলার পরিবেশটা অপূর্ব সুন্দরভাবে পাওয়া গেছে। তাই আমি 3 নম্বর রাখছি, বেশি কিছু বলছি না এটার সম্বন্ধে। এবার মুভ টু নাম্বার 2। 2 নম্বরে আমি রাখবো বাক্স রহস্যকে। বাক্স রহস্যটা হচ্ছে ফেলুদার প্রথম টেলিসিরিজ, মানে আফটার জয়বাবা ফেলুদা একটা লম্বা গ্যাপের পর মাঝখানে বিভাস চক্রবর্তীর অখদ্দের টেলিসিরিজটাকে আমি বাদ দিচ্ছি, ওটা রায় পরিবারের নয়। সো আফটার জয়বাবা এটা বোধহয় প্রপারলি ফেলুদার আবার পর্দায় আসা, রক্ত মাংসের চরিত্র হিসেবে আসা, এবং সেখানে প্রথমবার আমরা সব্যসাচী চক্রবর্তীকে অ্যাজ ফেলুদা পাই, শাশ্বত চট্টোপাধ্যায়কে অ্যাজ তোপসে পাই, এবং রবি ঘোষের প্রথম জটায়ু, মানে আফটার সন্তোষ দত্ত বোধহয় আরেকজন কাউকে জটায়ু হিসেবে পাওয়া, মানে তাও রবি ঘোষের মতো একজন মানে বড়সড় অ্যাক্টরকে। বাক্স রহস্যটাকে একদম 2 নম্বর সেকেন্ড রাখার কারণে ইটস দ্য গল্প। এটা অনেকে বলেছেন যে প্রথম গল্প বলে হয়তো, মানে প্রথম টেলিসিরিজ বলে কিনা সব্যসাচী চক্রবর্তী বেশ গম্ভীর হয়ে গেছিলেন, বাট ওটা ওই জায়গাটা বাদ দিচ্ছি আমি। গল্পটা এবং মেকিংটা খুব খুব সুন্দর এবং সিম্পলিসিটি ছিল গল্পটার মধ্যে, একটা মানে ছবিটার মধ্যে একটা বেশি গল্প। কাল কামিলে দীননাথ লাইডির সঙ্গে আরেকজনের একটা অ্যাটাচি কেস বদল হয়ে যায়, সেইটা নিয়ে গল্প। ফেলুদার কাছে আসে যে কার ব্যাগ সেটা খুঁজে বার করার জন্য। সেখান থেকে আস্তে আস্তে একটা শম্ভুচরণের লেখা ভ্রমণ কাহিনী ম্যানুস্ক্রিপ্ট আসে। সেখান থেকে আসে হিরে, একটা মহামূল্য হিরে, দিল্লি, সেখান থেকে সিমলা, মানে গল্পের ট্রাভেলগটা ভীষণ রকমভাবে আছে। দিল্লি, সিমলায় বরফের মধ্যে শুটিং, এবং অসাধারণ একটা ক্লাইম্যাক্স সেই সিমলার সেই কুফরির মতো একটা জায়গায়, মানে শুটিংটা ছিল গ্যাংটক আর কুফরি জায়গা মিলিয়ে, দুটো জায়গা মিলিয়ে, সেটা অপূর্ব ক্লাইম্যাক্স। সেখানে জটায়ুর বুমেরাং, মানে রিসেন্ট আমি বাক্স রহস্যের আনকাট ভার্সনটা দেখছিলাম, কারণ বাক্স রহস্য ছবিটা টেলিফিল্ম হিসেবে বানানো হলেও বিফোর দূরদর্শন এটা নন্দনে স্ক্রিনিং হয়েছিল, মানে নন্দনে প্রথম বোধহয় কোনো টেলিফিল্ম যেটা বড় পর্দায় স্ক্রিনিং হয় নন্দনের মতো একটা জায়গায়, এবং ইট ওয়াজ হিউজ সাকসেস। আফটার অল এত বছর বাদে ফেলুদার আবার আগমন খুব ভালো লেগেছে। এবং লাস্টে এই গল্পটা এই শেষটা মেন গল্পের থেকে একটু চেঞ্জ করা হয়, মানে বেসিক গিয়ে ট্র্যাক থাকলেও পদ্ধতিটাকে চেঞ্জ করা হয়। ইনফ্যাক্ট বাক্স রহস্য নিয়ে একটা টেলিসিরিজ, সরি বাক্স রহস্য নিয়ে একটা অডিও ড্রামা বেরিয়েছিল, সত্যজিৎ রায়ের স্ক্রিপ্টিং লেখা। সেই স্ক্রিপ্টটারই এক প্রকার বলতে পারেন চলমান রূপান্তর ছিল এই গল্পটা। বাট লাস্টে ফেলুদার সঙ্গে মেন যে অ্যান্টাগনিস্ট গল্পের, সবাই জানেন কে, তাও তাঁর একটা যে বাকযুদ্ধ, মানে একটা যে চোখে একটা যে ফেলুদার যে কথা বলা, মানে এরকম করে যে আমার বলা আছে, মানে এরকম আমি দেখাতে পারছি না পড়ে, তাই ফেলুদা যেটা খুব তেজ একটা অসাধারণ, যে ওনার যে একটা চোখের চাউনি, যেটা কিনা প্রতিপক্ষর নার্ভ লুজ করে দেওয়ার জন্য এনাফ, সেটা খুব ভালোভাবে পাওয়া গেছে এখানে। এটা নিয়েও বেশি কিছু বলছি না, এবার আসি নাম্বার 1-এ। নাম্বার 1-এ থাকবে যত কাণ্ড কাঠমান্ডুতে। ফেলুদার আমার কাছে গল্প হিসেবে যে কটা গল্প টপ 5-এর মধ্যে থাকবে, তার মধ্যে একটা কিন্তু অবশ্যই যত কাণ্ড কাঠমান্ডুতে। মানে গল্পটা তো অসাধারণ পছন্দের আমার, সেটার চলচ্চিত্র রূপ, চিত্রনাট্যটা কিন্তু স্বয়ং সত্যজিৎ রায়েরই, কারণ তার আগে হিন্দিতে এই গল্পটাকে নিয়ে সন্দীপ রায় ছবি করেন কিস্সা কাঠমান্ডু মে, শশী কাপুর, অলঙ্কার আর মোহনা গাছেকে নিয়ে। সেই সেম স্ক্রিপ্ট সামান্য পরিবর্তন করে বাংলার মেন ফেলুদার এসেন্সটাকে রেখে এই ছবিটা তিনি বানান।
অপূর্ব, মানে সত্যিকারের গল্প বলে কি না, মেন গল্পটার থেকে মেন এসেন্সটা বরাবরই এক রেখে অনেক কিছু চেঞ্জ করেছেন গল্পে অ্যাডিশনাল, যেটা বেশ উপভোগ্য মনে হয়েছিল আমার। এতে আমরা জটায়ু চরিত্রে পেয়েছি অনুপ কুমারকে, অভিনেতা অনুপ কুমারকে। মানে এই গল্পটা এমন, মানে এই গল্পটা একদিক দিয়ে স্পেশাল, কারণ মগনলাল মেঘরাজকে আমরা এই গল্পে সেকেন্ড টাইম পাচ্ছি। মানে গোলাপী মুক্তার অবশ্যই শেষবার, এটা সেকেন্ড বার। প্রথমবার জয়, মানে আফটার জয় বা ফেলুনাথ যত কাণ্ড কাঠমান্ডুতে মগনলালকে আমরা আবার পাচ্ছি ভিলেন হিসেবে এই গল্পের। গল্পটা যে গল্পের মেন যে অপরাধটা সেটা ছিল জাল ওষুধের কারবার নিয়ে, মানে লাইফ সেভিং ড্রাগস নিয়ে, মানে জাল ওষুধ, মানে ওষুধ জাল করা। সকলেই অনেকেই দেখেছেন টেলিফিল্মটা, যারা দেখেননি তারা তো প্রথমত বলি যে কটা টেলিফিল্মে নাম ছিল সব কটা টেলিফিল্মে কিন্তু সন্দীপ রায় করা, ইউটিউবে অ্যাভেলেবেল, তো আপনারা দেখতে পারেন। আমি রেকমেন্ড করবো যে আপনারা সব কটাই দেখুন, মানে যে কটা আমি নাম বললাম। আমি ছবির শুরুতে আমি যেখানে 7টার কথা বলছি, বাট আপনারা 10টাই দেখুন। ইনফ্যাক্ট আমি ডেসক্রিপশনেও মানে পরপর 10টা টেলিফিল্মের লিস্ট, মানে নামগুলো লিখে দেবো লিস্ট ওয়াইজ, আর প্রথমে আমি বলেওছি ভিডিও শুরুতে, দেখতে পারেন সেটা, যে কাম টু দ্য পয়েন্ট। বেসিক গল্পটা কেন এতটা ইন্টারেস্টিং, মানে শুরু হয় অনিকেন্দ্র সোম বলে একজন চরিত্রকে দিয়ে, যে কিনা এই জাল ওষুধের কারবারকে ধরবার অনুরোধ নিয়ে ফেলুদার কাছে আসে। একাধারে মিস্টার অনন্তলাল বাটরা বলে একজন ফেলুদার মক্কেল হয়ে আসেন, যে যার কিনা ডবল রোল ছবিতে, মানে সেম দেখ, মানে সে মানে বাটরা 1 বাটরা 2 এরকম একটা ব্যাপার আসে। তারপর অনিকেন্দ্র সোম খুন হয়ে যায়, যাকে মারে নকল বাটরা। তারপর জটায়ুকে নিয়ে ফেলুদা তো সে জটায়ু কাঠমান্ডুতে যাওয়া হয়, নেপালে। সেখানে ট্রাভেলগের বেস্ট ট্রাভেলগ ফেলুদার বলতে গেলে এখন অব্দি টেলিফিল্মের মধ্যে বলছি। কাঠমান্ডুতে যাওয়া হয়, সেখানে কাঠমান্ডু দরবার স্কোয়ার, কাল ভৈরব, অপূর্ব প্যাগোডা খুব ভালো দেখানো হয়েছে। ক্যাসিনো একটা জায়গায়, আবার স্তূপা, বৌদ্ধ স্তূপা, একটা স্তূপার গোডাউনে একটা ব্যাপার ছিল যেখানে একটা মারপিট, একটা অ্যাকশন মতো আছে, সেটা খুব ভালো লেগেছে এখানে। তো সেই জপযন্ত্র জটায়ু, মানে যেটাকে ঝুমঝুমি বলতেন জটায়ু, সেই তারপর সে ওষুধের পাচার, ওষুধের কারখানা, জাল ওষুধের কারখানা খুঁজে বার করা, অ্যান্ড অ্যাট লাস্ট মগনলালের সঙ্গে টক্কর। একটা জায়গা যেখানে এলএসডি, ড্রাগ এলএসডি, সুগার কিউবের মধ্যে এলএসডি মেশানো সুগার কিউব জটায়ুকে খাইয়ে দেওয়া হয়, এবং সেই একটা হোটেলের মধ্যে জটায়ু সেই পাগলামি, মানে এটা ওই সিনটা খুব হাসবার, খুব মানে একটু হাসতে খুব মজা লাগে এই সিনটা দেখলে। এটা একটা ছিল। আর ক্লাইম্যাক্স অসাধারণ, মানে অ্যাকশনে সব্যসাচী চক্রবর্তী তো আমার মতে মনে হয়, আবারও তবা করে বলছি, সৌমিত্র চট্টোপাধ্যায়কেও কিছু ক্ষেত্রে অ্যাকশনে তো হার মানাবেনি। মানে যেমন রাফ অ্যান্ড টাফ ওনার চেহারা, অ্যাকশন লাস্টে আছে বেশ ভালো, একটা ছোটখাটো অ্যাকশন। আবার লাস্ট এই গল্পের শেষে আবার খুব একটা মোস্টকম টুইস্ট আছে, টুইস্ট মানে মেন গল্পের থেকে চেঞ্জ করা পুরোটাই। মানে একজন অপরাধীকে, যার বিপক্ষে কোনো প্রমাণ ছিল না, অথচ স্বতঃসিদ্ধ ছিল যে এই করেছে, তাকে ফেলুদা আইন ভেঙে নিজের মতো করে শাস্তি দেয়, যেটা খুব ভালো লেগেছিল আমার গল্পেতে। সব দিক দিয়ে। আর তারপর অনুপ কুমারের অ্যাক্টিং, অনুপ কুমারের শেষবার জটায়ু চরিত্রে অবতীর্ণ হওয়া। এই ছিল আমার টপ 7 ফেলুদা টেলিফিল্ম লিস্ট। এর মধ্যে আপনাদের কাছে টপ 7 বা আপনাদের কোন কোন টেলিফিল্মগুলো ফেভারিট সেটা আপনি কমেন্টে অবশ্যই বলতে পারেন, এবং আপনারা আমার সঙ্গে কতটা একমত সেটাও কমেন্টে বলতে পারেন। কোনো কাউন্টার যুক্তি থাকলে সেটাও কমেন্টে বলতে পারেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, গালাগাল দিন, ভালো বলুন, যা খুশি বলুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করুন, এবং যদি আমার চ্যানেল নতুন হন সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আর এরকম আর কি টপ 7 বা টপ 6 লিস্ট আপনারা পেতে চান সেটা আমাকে অবশ্যই বলতে পারেন। আমার নিজেরও কিছু প্ল্যান আছে আরও কিছু করার, এবং খুব সাবধানে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন।